হ্যালো প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তো এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে, বহুপদী সংখ্যামালা কাকে বলে। দেখো, যদি এক্স একটি চলরাশি হয়, এক্স একটি চলরাশি, একটি চলরাশি এবং এন একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা এবং A0, A1, A2 ডট এগুলো AN, যেখানে AN নট ইকুয়াল টু 0, মানে AN এর মান কখনোই শূন্য হতে পারবে না। এরা সকলে যদি ধ্রুবক সংখ্যা হয়, সকলেই ধ্রুবক সংখ্যা হয়, তবে আমরা যদি AN x⁴n প্লাস AN-1 x⁴n-1 প্লাস AN-2 x⁴n-2 প্লাস ডট 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 করে আমরা যদি এটাকে যে A0 লিখি, এই যে এক্স চলরাশি যে প্রকাশটা, একে বলা হয় বহুপদী সংখ্যামালা। তাহলে একে এক্স চলের বহুপদী সংখ্যামালা বলে। এটা হচ্ছে বহুপদী সংখ্যামালার সংজ্ঞা, ডেফিনিশন কাকে বলে। আমরা যদি আরও সহজভাবে একটু বুঝতে চাই, আমরা দেখো এরকম সংখ্যা বীজগণিতের সংখ্যামালা লিখেছি 2x³ প্লাস 3x প্লাস 5, এরকম সংখ্যা প্রকাশ করেছি। তাহলে এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। শুধু এরকম কেন, আমরা যদি 4x লিখি, এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, এটাও বহুপদী সংখ্যামালা। যদি আমরা শুধু 4 লিখি, তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা। এবার এগুলো কতগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো আমরা পরে আলোচনা করছি। তো যাই হোক, এটাকে বলছি আমরা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার চলের যে সর্বোচ্চ ঘাতটা থাকে, এখানে 1 আছে, এখানে n আছে, এই যে ঘাতটা, এই ঘাতটাকে বলা হয় ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। আবার বলছি, যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটা এটা হতে পারে, এরকম আকারে প্রকাশ হতে পারে, এরকম আকারে প্রকাশ হতে পারে, এইভাবে প্রকাশ হতে পারে। এইটা কিভাবে প্রকাশ হতে পারে? এখানে লিখতে পারে x⁴0। তাহলে ওই বহুপদী সংখ্যামালার চলের যে সর্বোচ্চ ঘাতটা, সেই ঘাতটাকে আমরা বলি ওই বহুপদী সংখ্যামালার মাত্রা। এটা মনে রাখতে হবে। এবার শূন্যটাকে আমরা কি বলতে পারি? শূন্যও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, এটাকে বলে শূন্য বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাকে আমরা লিখতে পারি 0 × x⁴0। এইখানটায় এই বহুপদী সংখ্যামালার মাত্রা কিন্তু অসংজ্ঞাত, এটা মাথায় রাখবে, এটা মনে রাখবে। এটা তোমাদের এমনি বিশেষ কোনো কাজে লাগে না, কিন্তু জাস্ট জেনে রাখার জন্য কিন্তু এটা দরকার। এইবার এই বহুপদী সংখ্যামালাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগ করা হয় ওই সংখ্যামালাটার কতগুলো পদ আছে তার ভিত্তিতে, আর একটা ভাগ করা হয় ওই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ মাত্রা কত তার ভিত্তিতে। তাহলে দুটো ভাগে ভাগ করেছে। একটা বললাম কি, পদের ভিত্তিতে কতগুলো পদ আছে। 2 বললাম সর্বোচ্চ ঘাতের ভিত্তিতে।
ঘাতের ভিত্তিতে কীরকম এটা একটু দেখো। পদের ভিত্তিতে বলছে, ধরো আমরা একটা বলছি, এটা পদেরটা বলছি 4x, এখানে কটা পদ? একটা পদ। এটাকে বলা হয় একপদী সংখ্যামালা। একপদী সংখ্যামালা। যদি আমরা এরকম লিখি 4x + 5, এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। যদি এখানে আমরা 2x² + 5x + 6, এখানে কটা পদ হলো? একটা, দুটো, তিনটে পদ, তখন তাকে বলা হয় তৃতীয়পদী সংখ্যামালা বা ত্রিপদী সংখ্যামালা। এরকম যদি বাড়তে থাকে, যদি চারটে পদ থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? চতুর্পদী সংখ্যামালা। এইভাবে পদের ভিত্তিতে এটাকে সংখ্যামালায় ভাগ করা হয়। এবার হচ্ছে ঘাতের ভিত্তিতে যদি আমরা ভাগ করি, তাহলে সেটা কীরকম হবে? ঘাতের ভিত্তিতে যখন আমরা ভাগ করছি, সেটাও হচ্ছে প্রথমে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা। সেগুলো কীরকম? ধরো 3, তাহলে 1 নম্বর কি বলছি? ধরো 3, 0, -2 ইত্যাদি ইত্যাদি। এটাকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এর সর্বোচ্চ ঘাত কত? এর ঘাত কিন্তু ঘাতের ভিত্তিতে বলেছি, এর ঘাত হচ্ছে 0। এটাকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা বা রাশিমালা, যাই বলো না কেন, যেটাই বলো, সংখ্যামালা। যদি আমরা এটাকে এইভাবে লিখি 2x + 1, এখানে চলো হচ্ছে কি x, এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। এটাকে বলা হয় রৈখিক একঘাত বা রৈখিক বহুপদী সংখ্যামালা। তাহলে এটাকে বলা হয় একঘাত বা রৈখিক বহুপদী সংখ্যামালা। যদি এটা চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হয়, ধরো 2x² + 1, এখানে সর্বোচ্চ ঘাত কত? 2, তখন এটাকে বলা হয় দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওই একই কথা। ঠিক একইভাবে যদি আমরা 2x³ + 3x³ + 2x² + 2 লিখি, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত? এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তখন তাকে বলা হয় ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। যদি এটার ঘাত 4 হয়ে যায়, তখন তাকে বলা হয় চতুর্ঘাত বহুপদী সংখ্যামালা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মানে আমরা এই বহুপদী সংখ্যামালাকে দুটো ভাগে ভাগ করতে পারি। এরপর হচ্ছে তোমার তাহলে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না কোনগুলোকে? যখন আমরা বলছি এই n এর মানটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয় কি? অখণ্ড সংখ্যা। তার মানে মাইনাস এবং ভগ্নাংশ যে সংখ্যাগুলো, সেইগুলো তোমার অখণ্ড সংখ্যা নয়। তার মানে যে বীজগাণিতিক সংখ্যামালায় চলের সর্বোচ্চ ঘাত ওরকম এসে যাবে, মাইনাস এসে যাবে বা হাফ এসে যাবে, তখন তাকে আমরা কিন্তু বহুপদী সংখ্যামালা বলতে পারবো না বা বলবো না। কীরকম সেটা? ধরো x + 1/x √x, এই যে সংখ্যামালাগুলো, এটাকে আমরা লিখতে পারি x + x⁻⁻1, তার মানে এটা -1 আসলো, অর্থাৎ অখণ্ড সংখ্যা নয়। এটাকে লিখতে পারি x⁻½ তার মানে এটা অখণ্ড সংখ্যা নয়। তাহলে এই যে
প্রকাশিত সংখ্যামালাগুলো, এই সংখ্যামালাগুলোকে কিন্তু আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো না বা বলবো না। এরপর আসছে তোমার একটুখানি আমরা যেটা বলছিলাম আর কি, যে তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলেছি আমরা। এবার হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা। শূন্যকে কিন্তু আমরা বলেছি শূন্য একটি বহুপদী সংখ্যামালা, কিন্তু এর সংখ্যামালার শূন্য কত, এর কোনো শূন্য নেই, বহুপদী সংখ্যা শূন্য নেই, এটা মনে রাখবে। শূন্য এমন একটা বহুপদী সংখ্যামালার শূন্য কী হবে, কিন্তু এর কিন্তু কোনো শূন্য নেই। এবার যেটা আমি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোনো রৈখিক সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা শূন্য কাকে বলে। দেখো, যে কোনো একটা ইকুয়েশন যদি আমরা লিখি, ধরো 5x² + 3x - 8, এই সংখ্যামালাটার, এই বহুপদী সংখ্যামালাটার এক্সের যে মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান শূন্য হবে, সেই মানটাকে, এক্সের সেই মানটাকে, যে মানটা, সেই মানটাকে বলা হয় এই বহুপদী সংখ্যামালার শূন্য। যেমন ধরো আমরা যদি একটা ইকুয়েশান লিখি ax + b = 0, তাহলে এইখানটায় এক্সের কোন মানের জন্য এইটা = 0 হবে। আমরা যদি এক্সের জায়গায় এখান থেকে সমাধান করে আমরা বের করতে পারি কীভাবে, এখানে অতএব x সমান হচ্ছে কত, দেখো -b/a। তাহলে এই ইকুয়েশানটায় a × -b/a + b, এটা করলে কত হচ্ছে, দেখো 0 হচ্ছে। তার মানে এই যে এক্সের ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটাকে বলা হয় এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য কাকে বলে বুঝতে পেরেছো। কিন্তু কথা হচ্ছে, সব বহুপদী সংখ্যামালার কি শূন্য আছে? থাকবেই না, সব বহুপদী সংখ্যামালার কিন্তু শূন্য নাও থাকতে পারে। যেমন ধরো একটা উদাহরণ দিই তোমাদের, x² + 1, এইখানে এক্সের এমন কোনো মান নেই যেটাকে এখানে বসালে পরে এটা সমান আমরা 0 পাবো। ভালো করে বোঝো, এক্সের মান যাই বসাই না কেন এখানটায়, দেখবা এটার মান কিন্তু আমরা 0 আনতে পারবো না। যেহেতু 0 আনতে পারবো না, তার মানে এই বহুপদী সংখ্যামালাটার কিন্তু কোনো শূন্য নেই, এটা মনে রাখবে। তাহলে এবার কথা হচ্ছে, এই বহুপদী সংখ্যামালার শূন্য কয়টি হতে পারে? যদি রৈখিক বহুপদী সংখ্যামালা হয়, অর্থাৎ ঘাত, যদি চলরাশির ঘাত বা মাত্রা যদি 1 থাকে, তাহলে একটি হবে তোমার শূন্য। যদি সেটি দ্বিঘাত ইকুয়েশন হয় x² + 1, তাহলে তার 2টি শূন্য থাকবে। যদি x³ + 3 কিছু একটা, অর্থাৎ এর পাওয়ার যদি 3 হয়, তাহলে এর 3টি শূন্য থাকবে। এইভাবে আমরা যদি বলি এসে xn + 2, তখন কিন্তু সেখানটায় nটি তোমার রাশিমালার বা সংখ্যামালার শূন্য থাকবে, এটা মনে রাখবে। এবার তোমাদের যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে, তোমাদের দুটো উপপাদ্য আছে এখানটায়, এই চ্যাপ্টারটায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, আর দ্বিতীয়টা আছে গুণনীয়ক উপপাদ্য। তা প্রথমে আমরা দেখি ভাগশেষ উপপাদ্য কাকে বলে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমরা এই যে কোনো বহুপদী সংখ্যামালা প্রকাশ করছি, সেটাকে কিন্তু আমরা এখানে প্রকাশ করি fx দিয়ে। ধরো fx = 5x² + 3x - 8। আমরা কিন্তু যে কোনো বহুপদী সংখ্যামালাকে এই fx দিয়ে প্রকাশ করি। শুধু fx না, fx gx, যে কোনোভাবে, মানে এইভাবে আমরা কোনো বহুপদী সংখ্যামালাকে প্রকাশ করি বা লিখি। এবার ধরো ভাগশেষ উপপাদ্যটা কী বলছে। ভাগশেষ উপপাদ্যটা বলছে fx একটি বহুপদী সংখ্যামালা, এই সংখ্যামালার মাত্রা হচ্ছে n, যেখানে nটা হচ্ছে তোমার > 1, অর্থাৎ n এর মান হয় মিনিমাম 1 হবে বা 1-এর থেকে বড় হবে। এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, এ যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে fxকে, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালাটাকে x - a দিয়ে ভাগ করলে
আমরা একটা ভাগশেষ পাবো, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে একটা ভাগশেষ পাবো, সেই ভাগশেষটা হবে কি এফ এ, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে যাই। ধরি এফ, তোমাদের বইতেই লেখা আছে, আমি সেটাকেই লিখছি। ধরি এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, একটি বহুপদী সংখ্যামালা। তাই যদি হয় তাহলে এই এফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করা হয়, দেখো আমি পুরো ভাষা লিখছি না, তোমাদের বইতে ভাষা লেখা আছে, আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এফ এক্সকে যদি এক্স মাইনাস এ দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা একটা ভাগফল পাবো এবং একটি ভাগশেষ পাবো। কারণ যে কোনো ভাগের ক্ষেত্রে আমরা ভাগ করতে গেলেই একটা ভাগফল পাই আর একটা ভাগশেষ পাই। হতে পারে সে ভাগশেষটা 0 অথবা অবশিষ্ট কিছু থাকে, কিন্তু ভাগশেষ একটা থাকবে। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে এফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই একটা ভাগফল পাবো এবং একটা ভাগশেষ পাবো। সেই ইউনিক কেন বলছে, মানে যে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে তো নির্দিষ্টই একটা ভাগফল পাবো এবং নির্দিষ্ট একটা ভাগশেষ পাবো, একটার বেশি তো পাবো না। সেই কারণে তোমাদের বইতে ভাষাটা আছে অনন্য বা ইউনিক, ভাগফল এবং ভাগশেষ পাবো। এই ভাগফলটাকে ওরা ধরছে কিউ এক্স, ভাগফল হচ্ছে কিউ এক্স এবং ভাগশেষ হচ্ছে আর এক্স। তাহলে এই এফ এক্সটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারছি? এফ এক্সকে প্রকাশ করতে পারছি এইভাবে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। অর্থাৎ আমরা যে সূত্রটা জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, আমরা এটা ছোটোবেলা থেকেই জানি, সেটি নিয়মটাকে এখানে ওরা লিখেছে। এইবার কথা হচ্ছে, দেখো এই যে ভাগশেষটা আমরা পেলাম, এই ভাগশেষের মানটা অবশ্যই তোমার এক্স মাইনাস এর কম হবে অথবা 0 হবে। কারণ কি, আমরা জানি এই যে নর্মাল আমরা যে ভাগ জানি, এই ভাগ কত সময় চলতে পারে? যত সময় এইখানে যে সংখ্যাটা দিয়ে, অর্থাৎ ভাজক দিয়ে ভাগ করছি, ভাগশেষটা তার থেকে ছোট না আসবে তত সময় আমরা ভাগ করতে পারি। তোমরা ক্লাস 8-এ বীজগণিতের ভাগ করে এসছো। ধরো কথার কথা এখানে এক্স স্কোয়ার দিয়ে কোনো টার্ম দিয়ে অর্থাৎ সংখ্যামালা দিয়ে ভাগ করছো, তাহলে এইখানে বিয়োগ করতে করতে যত সময় এই ভাগশেষের পাওয়ারটা 1 না আসছে তত সময় আমরা ভাগ করতে পারি। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে বলতে পারি এই যে আর এক্সের, এই আর এক্সের মাত্রাটা সেটা হয় 0 হবে অথবা এক্স মাইনাস এর যে মাত্রা সেই মাত্রা থেকে কম হবে। তাহলে এক্স মাইনাস এর মাত্রা কত? এক্স মাইনাস এর মাত্রা তো 1, এক্স মাইনাস এর যে মাত্রাটা এই যে এটা তো 1, তাহলে এর থেকে কম আর কি হতে পারে? এর থেকে কম হতে পারে 0। তার মানে আর এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 0। এই আর এক্স যদি 0 হয় তার মানে এই আর এক্স একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা ধরছি আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে লিখতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস আর, এটুকু লেখা যায়। এটা একটা অভেদ। এবার এক্স ইজ ইকুয়াল টু আমরা এ বসিয়ে পাই কি পাচ্ছি? এফ এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টু কিউ এ প্লাস আর। এই এ কেটে গিয়ে 0 হয়, তার মানে এই পার্টটা টোটালি ভ্যালু 0, তার মানে এফ এ ইজ ইকুয়াল টু আর। এটা হচ্ছে তোমার প্রমাণ। তার মানে যে আমরা এই একটা ভাগশেষ এফ এ পেলাম। এবার আমি তোমাদের দ্বিতীয় যে উপপাদ্যটা গুণনীয়কের উপপাদ্য, সেই উপপাদ্যটা সম্পর্কে নিয়ে আলোচনা করব। সেই উপপাদ্যটা কি বলছে? সেটাই বলেছে যে যদি এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা হয় যার মাত্রা n, অবশ্যই n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে
1 নম্বর প্রমাণ বলছে এক্স মাইনাস এ এফ এক্সের একটি উৎপাদক হবে যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয়। আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে জেনে এসেছিলাম যে কি, এখানে সংক্ষেপে লিখি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস এফ এ, অর্থাৎ এই এফ এটা ভাগশেষটা যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ ওর একটা উৎপাদক হবে। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, তাহলে বুঝতে পারবে। ধরো 3 দিয়ে আমরা 10কে ভাগ করছি, 3 3 9, বিয়োগ করলে আমার 1 ভাগশেষ থাকছে। তার মানে আমরা এমনিতেই জানি কিন্তু যে এই 3টা কিন্তু 10-এর উৎপাদক নয়, অর্থাৎ গুণনীয়ক নয়, আমরা জানি। কিন্তু যদি 3 দিয়ে 9কে ভাগ করি, 3 3 9, ভাগশেষ যখন 0 তখন কিন্তু এই ভাজকটা ভাজ্যের একটি গুণনীয়ক হয়। এখানেও ঠিক সেরকম প্রমাণ করতে বলছে। তোমাদের এই সংখ্যা দিয়ে উদাহরণটা দিলাম এই কারণে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নম্বর বলছে যদি তোমার এফ এ অর্থাৎ ভাগশেষ 0 হয়, এই যে ভাগশেষ 0, ভাগশেষ যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ অর্থাৎ ভাজকটা ভাজ্যের একটি উৎপাদক হবে। এটা প্রমাণ করতে হবে, উৎপাদক হবে। তাহলে আমরা প্রমাণে যাই। প্রথম প্রমাণটা কি বলছে, আমরা ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য দিয়ে জানি যে এফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগফল বা একটা বহুপদী সংখ্যামালা পাবো, যেটাকে আমরা লিখে এসেছিলাম কিউ এক্স। এবং সেক্ষেত্রে তাহলে আমরা কী প্রমাণ করতে, সমীকরণটা কী দাঁড়াবে, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ এফ এ। এবার তোমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, বলে দিয়েছে এফ এ ইজ ইকুয়াল টু 0। 1 নম্বরে বলে দিয়েছে এফ এ যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে আমরা এখানে 0 বসাবো। তখন তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস 0। তার মানে দেখো ওই যে উদাহরণটা দিয়েছিলাম এক্স মাইনাস এটা, তখন কিন্তু তোমার এফ এক্সের একটা উৎপাদক হবে। দ্বিতীয় প্রমাণটা বলছে যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স মাইনাস এ ওর একটা উৎপাদক হবে। এফ এ যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ এফ এক্সের একটা উৎপাদক হবে। এক্স মাইনাস এ এফ এক্সের একটি উৎপাদক, তাহলে একটি বহুপদী যদি উৎপাদক হয় তাহলে একটা বহুপদী সংখ্যামালা আমরা জি এক্স পেতে পারি, যেখানটায় আমরা লিখতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স। আবার বলছি শোনো, যদি আমাকে বলে দিয়েছিল দ্বিতীয় যে প্রমাণটা, সেখানটায় এক্স মাইনাস এ একটি উৎপাদক হবে, তাহলে এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক হয় এফ এক্সের উৎপাদক হয়, অর্থাৎ তখন কিন্তু আর এই যে এখানটায় খেয়াল করো উৎপাদক হচ্ছে, তখন কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। সেই কারণে আমরা কি লিখছি, একটা বহুপদী সংখ্যামালা বা এই উদাহরণের ক্ষেত্রে যদি আমরা বলি একটা ভাগফল পাবো, সেই ভাগফলটাকে বা বহুপদী সংখ্যামালাটাকে আমরা কি ধরছি, জি এক্স ধরছি। তখন এফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এফ এক্স ইজ ইকুয়াল টু হবে এক্স মাইনাস এ ইন্টু জি এক্স। এবার এই ইকুয়েশনটায় আমরা এক্স ইজ ইকুয়াল টু এ বসাচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু এ বসালে এফ এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টু জি এ, তার মানে 0 ইন্টু জি এ ইজ ইকুয়াল টু 0। তার মানে এফ এ ইজ ইকুয়াল টু কী পেলাম আমরা, 0 পেলাম। এটাই হচ্ছে কিন্তু তোমার সেকেন্ড পার্ট যে প্রমাণটা, সেইটা আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম। আমরা কিন্তু এখনও মূল অঙ্কে ঢুকিনি। আমি পরের ভিডিওতে এই চ্যাপ্টারের যে অঙ্ক, সেই অঙ্ক করব।